ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না। সুপ্রিম কোর্টে গিয়ে এবার এসএসসি সত্য কথা বলা শুরু করেছে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, এই প্রথম এসএসসি তারা আদালতের সামনে বলতে শুরু করেছে যে এত অযোগ্য আর বাকিরা যোগ্য ধরছি, যদিও নিশ্চিত নই, কিন্তু অযোগ্যদের সংখ্যাটা মোটামুটি এখন বলতে পারি যে সংখ্যাটা বলা হয়েছে আজকে প্রায় 7,000। তার মানে 26,000-এর মধ্যে 7,000 বাদ দিলে 19,000 যোগ্য ধরছি। কিন্তু এখানে একটা প্রশ্ন করা হয়েছিল যে এটা কি নিশ্চিত যে ওই যে 19,000 তারা সবাই যোগ্য? তখন আবার খানিকটা আমতা আমতা করে বলেছে না, সেটা নয়, মোটামুটি এরকম আর কি। এই 7,000 অযোগ্য এটা আমরা নিশ্চিত, কিন্তু 19,000-এর যে বিষয় সেটা মানে মোটামুটি মানে এইরকম একটা করেছে আর কি। তার মানে সব তথ্য নেই আর কি এসএসসির কাছে। নেই বলতে ওই আর কি সব লোপাট করে দেওয়া হয়েছে, ডিলিট করে দেওয়া হয়েছে। এখন বলা হচ্ছে কিছু সেকেন্ডারি কিছু অপশন রয়েছে, সেখান থেকে তারা এইসব আলাদা করতে পারবে, এইসব বলা হয়েছে। তো যাই হোক, এই প্রথমবার এইভাবে আদালতের সামনে এসএসসি বলল, একটা অন্তত সংখ্যা একটা বলল 7,000, যেটা নিয়ে এত কথা চলছিল যে আপনারা বলুন না কত অযোগ্য কত যোগ্য, কতজনের তথ্য রয়েছে আপনাদের কাছে আর কতজনের তথ্য আপনাদের কাছে নেই, অন্যভাবে নিয়োগ হয়ে গেছে, একটু বলুন না। বলা হচ্ছিল না কলকাতা হাইকোর্টে। সেই জন্য যেটা করেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, একেবারে ঢাকি সমেত বিসর্জন করে দিয়েছে, টোটাল প্যানেলটাকে বাতিল করে দিয়েছে 2016। এর ফলে যেটা হয়েছে, যারা যোগ্য হিসেবে চাকরি পেয়েছেন তারাও সমস্যায় পড়ে গেছেন। কিন্তু ওদের একটা উদ্দেশ্য ছিল হয়তো এসএসসির, বা কেউ বা কারা হয়তো ডিরেকশন দিয়ে রেখেছিলেন কিছুতেই স্বীকার করবেন না কত অযোগ্য কত যোগ্য, তাহলে অযোগ্যরা বাদ পড়ে যাবেন আর তখন আমরাও বাদ পড়ে যাবো, মানে আমরাও সমস্যায় পড়ে যাবো আর কি। তো সেই জন্য তারা করছিলেন না, বলছিলেন না কলকাতা হাইকোর্টে। একটা হয়তো কোথাও আশা ছিল যে যেহেতু আইনে একটা কথা বলা হয়ে থাকে যে অপরাধীরা ছাড়া পেয়ে গেলে যেতে পারে, কিন্তু যার কোনো অপরাধ নেই তার যেন কোনো শাস্তি আদালত না দেয়, মানে তার শাস্তি হওয়া উচিত নয়। যেহেতু এরকম একটা কথা রয়েছে, ফলে এই 26,000-এর মধ্যে তো অনেকে তো যোগ্য রয়েছেন, ফলে সকলকে তো বাদ দিতে পারবে না আদালত। তাহলে তো যাদের কোনো অপরাধ নেই তারা শাস্তি পেয়ে যাবেন, সেটা তো আইনের পরিপন্থী। সুতরাং যেহেতু এটা আছে একটা অপশন, সেজন্য আমরা আলাদা করে বলবো না, সব মিশিয়ে রেখে দেবো। যেহেতু যোগ্যদেরকে শাস্তি দিতে পারবে না আদালত, আর এখন আমরাও বলবো কি করে আলাদা করব, হুজুর এই নেই সেই নেই তথ্য নেই, ফলে হয়তো আদালত বলতে পারে চলো তাহলে আর কি করার আছে, কিছু সংখ্যকের জন্য কি সকলকে কি আর শাস্তি দিতে পারবো, চলো ছেড়ে দিলাম, কিন্তু পরে বার যেন না হয়। হয়তো এরকম ভাবা হয়েছিল যে এরকম একটু ধমকে চমকে ভৎসনা করে হয়তো ছেড়ে দেবে, বেঁচে যাব। ভাবতে পারিনি তো যে এরকম হয়ে যাবে, যে গোটা প্যানেলটাকে বাতিল করে দেবে। তো ডিভিশন বেঞ্চ এখন বিরাট খেলে দিয়েছে, ব্যাস এবার হাবুডুবু খাবি খাওয়া শুরু করেছে এসএসসি সরকার। কারণ সব থেকে হাবুডুবু তো খেতে শুরু করলো ওই দিন থেকে, যেই দিন এই যোগ্য চাকরিহারারা যেদিন তারা মুভমেন্ট শুরু করে দিলেন এসএসসি ভবনকে ঘিরে, সেদিন থেকে তো একেবারে খাবি খাওয়া। এবং আমি তো একটা ইন্টারভিউ করেছিলাম, আপনারা শুনেছিলেন, আরামবাগের এক চাকরিহারার। তিনি বলছিলেন যে আমরা এসএসসি কে বাধ্য করেছি প্রেসের সামনে এসে বলতে যে বলুন আপনারা অযোগ্যদেরকে আলাদা করতে পারবেন, বলুন এত অযোগ্য আলাদা করতে পারবেন, এটা সম্ভব, বলুন। মানে ওনাদেরকে নাকি বলা হচ্ছিল আর কি যে হ্যাঁ চেষ্টা করছি, হয়ে যাবে। তখন বলা হয়েছিল যে আপনাকে প্রেসের সামনে বলতে হবে, কথা দিতে হবে, প্রেসের সামনে বলতে হবে, প্রেস মিট করতে হবে। এতটাই চাপ সেদিন তারা দেখিয়েছিলেন, তাতেই কাজ হয়ে যায়। ওই দিনেই এসএসসির যিনি চেয়ারম্যান, তিনি সত্যি প্রেসের সামনে বলেন, সেদিন প্রকাশ্যে প্রথমবার বলেন যে হ্যাঁ সম্ভব। এটা বলার পরেও যারা চাকরিহারা হয়েছেন তারা কিন্তু খুব একটা আশ্বস্ত ছিলেন না, বিশ্বাস করতে পারছিলেন না যে এখানে যে কথা বলা হচ্ছে সুপ্রিম কোর্টে গিয়েও সে কথা বলা হবে বলে। এই জন্যই বিশ্বাস হচ্ছিল না, কারণ তারা তো দেখেছেন না, তারা তো দেখেছেন এই এসএসসির কি গড়িমসি, যার জন্য তারা সমস্যাতে পড়ে গেছে, তারা তো দেখেছেন।
সেই জন্য তারাও তাকিয়েছিলেন যে দেখি কি বলা হচ্ছে সুপ্রিম কোর্টে, কি বলা হচ্ছে। যে কথা প্রেসের সামনে বলা হলো আমাদের মুভমেন্টের পরে, সত্যি কি সেই কথাগুলো বলা হচ্ছে সুপ্রিম কোর্টে? তো গতকালকে হিয়ারিং ছিল, গতকাল থেকে নজর তারা রাখছিলেন। তবে দর্শক, আজকে দেখলাম বা যেটা খবর সামনে এসছে যে হ্যাঁ, বলেছে বলেছে শেষ পর্যন্ত বলেছে। কারণ ইনারা কিন্তু থ্রেট দিয়ে রেখেছিলেন, যদি না ওখানে গিয়ে বলা হয় যোগ্য অযোগ্যদের বিষয়টা, ওই একটা স্টে নিয়ে সকলের চাকরি বাঁচিয়ে নিয়ে চলে আসবো, যদি এরকম হয় আমাদের আন্দোলন কিন্তু আরো বৃহত্তর হবে, আরো আমরা জোরদার আন্দোলন করব। এমনও হুঁশিয়ারি ছিল যে আজকে আমরা এসএসসি অফিস ঘেরাও করছি, এরপরে হয়তো কালীঘাটের বাড়িগুলোকে ঘেরাও করব, এমনও হুঁশিয়ারি ছিল। তো যাই হোক, খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। আজকে সত্যিই সুপ্রিম কোর্টে বলেছে যে 7,000 অযোগ্য, মানে ওই রকম কথা বলা হয়েছে, 7,000 অযোগ্য, তার মানে ধরতে হচ্ছে 19,000 যোগ্য। কিন্তু ওই যখন জোর দিয়ে বলা হচ্ছে আদালতের তরফ থেকে, ওটাও ঠিক তো? কারণ বলছেন না, হ্যাঁ মোটামুটি, মানে এইরকম আর কি। তবুও দর্শক, 7,000 যে অযোগ্য হিসেবে মানছে এসএসসি, এটাও তো মানছিল না, ফলে এটা একটা বড় ব্যাপার। তো আজকে কিন্তু হিয়ারিং পর্ব এখনো চলবে, এটা ফার্স্ট হাফের হিয়ারিং এর পর্ব, দুটোর পর আবারও কিন্তু হিয়ারিং চলবে। তবে এখানে আরো কিছু কথা বলেছে এসএসসি। আচ্ছা, এর মধ্যে একটা কথা বলে দিয়েছে যে আমরা অযোগ্যদের হয়ে সওয়াল করব না, যারা অযোগ্য হিসেবে চাকরি পেয়েছেন তাদের হয়ে আমরা সওয়াল করবো না, আমরা হাত তুলে দিচ্ছি। মানে অযোগ্যদের গেল, এসএসসি এখন হাত তুলে দিচ্ছে। কিন্তু কিন্তু তাদের জন্য আবার আরেকটা ব্যবস্থা এসএসসি করার চেষ্টা করছে। অ্যাকচুয়ালি এসএসসি মানে সরকার, যতই সরকার বলুক আমরা জানি না, ও এসএসসি একটা আলাদাভাবে দায়িত্ব দিয়েছিল, ওরা জানে। সব চালাকি নাকামি বন্ধ করুন তো, যারা এসব বলছেন, এখন বাঁচার জন্য কথাগুলো বলছেন। এদিকে মানে আজকে এসএসসি একটা কি কথা বলেছে জানবেন? ওখানে বলেছে যে এই যে টাকা ফেরত দেওয়ার যে কথাটা বলা হয়েছে, সেখানে আবার ভাগ করে দেওয়া হয়েছে, সত্যি ভাগ করে দেওয়া হয়েছে যে যারা অযোগ্য, যারা অনিয়মে চাকরি করছেন, ওইসব র্যাঙ্ক জ্যাম করে ইত্যাদি করে, তাদেরকে 12% সুদ সমেত টাকা ফেরত করতে হবে। যারা যোগ্য চাকরি হারা হয়েছেন তাদের জন্য বলা হয়নি। যারা অযোগ্য, যারা ওই রকম র্যাঙ্ক জাম্প করে প্যানেল বাতিল হয়ে যাওয়ার পর নিয়োগ হয়েছেন অন্য পথে, সাদা খাতা জমা দিয়ে ইত্যাদি, তাদেরকে যে বেতন তারা তুলেছিলেন সেই বেতনের 12% সুদ সমেত ফেরত করতে হবে। এই কথা কিন্তু ডিভিশন বেঞ্চ বলেছে। তা আজকে এসএসসি আবার ওখানে গিয়ে বলেছে, চালাকিটা দেখুন দর্শক, বলেছে যে এই যে বেতন ফেরতের যে কথা বলা হয়েছে, সেখানে ভাগ করে দেওয়া হয়েছে, সকলকে বলা হচ্ছে না, একটা অংশকে বলা হচ্ছে, কিন্তু ওটা নিয়ে সওয়াল করেছে, মানে যাতে না ফেরত করতে হয়। আমার প্রশ্ন, এদিকে যখন আপনারা বলছেন যে যারা অযোগ্য তাদের হয়ে আমরা কিছু সওয়াল করব না, বলবো না চাকরিতে বহাল ব্যাপারে, যারা যারা যোগ্য হিসেবে আমাদের এখনো দেখতে পাচ্ছি 19,000, ওদের জন্য ঠিক আছে, কিন্তু এদেরকে করবো না। তাহলে প্রশ্ন হচ্ছে যে ওদের এই যে বেতন ফেরতের যে কথাটা হচ্ছে, তো আপনারা তো দায়ী পড়ে গেছে কেন? আপনি কেন এইসব নিয়ে কথা বলছেন? নিয়োগ তো করেছে সরকার, মধ্যশিক্ষা পর্ষদ তারা করেছে, তো আপনি এটা নিয়ে কেন কথা বলতে গেছেন ওখানে? একদিকে বলছেন যে ওদের হয়ে কোনো সওয়াল করবো না অযোগ্যদের হয়ে, আবার ওদের বেতন ফেরতের বিষয়টা কেন এরকম 12% কেন, এইসব কথা তাহলে কেন বলতে গেছেন? ওদের ব্যাপারে সওয়ালটা কেন করছেন? আমার প্রশ্ন দর্শক, আজকে বলেছে ওখানে যে যাদের এরকম বেতন ফেরতের কথা বলা হয়েছে সেটাও ঠিক নয়, এটা নিয়ে যদি একটা মানে এটা আর্জি আর কি করা হয়েছে। আমার প্রশ্ন, যখন আপনি বলছেন যে অযোগ্যদেরকে এক নম্বর কথা হচ্ছে আপনারা মানছেন যে ওরা অযোগ্য, দ্বিতীয় কথা বলছেন যে আমরা অযোগ্যদের হয়ে সওয়াল করবো না, তাহলে বেতনের ব্যাপার কি না ব্যাপার তো আপনার মাথা ব্যথার কি আছে? ও তো সরকার, মধ্যশিক্ষা পর্ষদ, ওরা বুঝবে, আপনি কেন এসব কথা বলতে গেছেন? তার মানে কি? তার মানে নিশ্চয়ই আপনাদেরকে দিয়ে বলানো হয়েছে, সেটা পরিষ্কার বুঝতে পারছি। এটা অ্যাকচুয়ালি সরকারের কথা। আসলে সরকার তো ওই ধরি মাছ নাচুই পানি করে, নিজেরা বলতে গেলে অন্য প্রশ্ন, সবই সরকারের অংশ, এসএসসি সরকারের অংশ, কিন্তু মূল জায়গা আর কি, তারা যদি বলতে যায় এক্ষুনি তাদেরকে চেপে ধরা হবে, কি ব্যাপার, কেন টাকা ফেরতের বিষয়ে বিরুদ্ধে কথা বলছো, নিশ্চয়ই তোমাদের কোনো চাপ এসে যাবে, বুঝতে পারছো, টাকা ফেরত করতে হবে তোমাদেরকে, নিশ্চয়ই বুঝতে পারছো, সেই জন্যই টাকা যাতে ফেরত না দিতে হয় সেই জন্য সওয়াল করছো। ফলে এই প্রশ্ন ডিরেক্টলি যাতে ওদেরকে না কেউ করে, সেই জন্য প্রশ্নটা ভায়া হয়ে করা হচ্ছে, ভায়া হয়ে। কারণ যদি ওই প্রশ্ন ওঠে তখন বলে আমরা তো বলিনি, তো এসএসসি বলেছে, আমরা তো কিছু বলিনি, মানে জল মাপছে যে এসএসসি কে বলিয়ে দিয়ে দেখি কি রিয়াকশনটা আসছে, কোর্ট কি বলছে, মানুষ কি বলছে দেখি। যদি দেখি যে সত্যি কাজ হয়ে গেল, বেঁচে গেলাম, টাকা আর ফেরত দিতে হবে না।
নাহলে তো ইট ফিট খুলে নিয়ে চলে যাবে বাড়িতে, সব ইট ফিট বাড়ি করেছি ওইসব টাকা নিয়ে, রুটের টাকা নিয়ে চলে যাবে। তো এসএসসি কে দিয়ে দেখি, ধরি মাছ নাচি পানি, যদি হয়ে গেল খুব ভালো, আর যদি দেখা যায় যে ভর্সনা হলো, এসএসসি কে কেউ কিছু বললো, তখন বলো আমরা তো কিছু বলিনি, তো এসএসসি বলেছে, এসএসসির দায়। বুঝতে পারছেন চালাকিটা? ওই এসএসসি যে লোকটা আছেন না, একেও ভালো করে জাপটা ধরতে হবে। বহুত খেলছেন, বহুত খেলছেন, একেও ধরতে হবে। ওই ভদ্র হবে, সাদা সিধে হবে কথা বলছেন বলে ভাববেন না একেবারে খুব মানে কি বলবো সুবোধ, ভাববেন না। আর নির্বোধ ভাববেন না, ভীষণ চালাকি করছেন। তো এই কথা বলা হয়েছে। তবে আচ্ছা, তার আগে একটা কথা বলে দিই, আবার মধ্যশিক্ষা পর্ষদ আবার কিরকম বলেছে, কি ভদ্রতা সাজছে সুপ্রিম কোর্ট। বলছে যে যদি কারো মাথা ব্যথা হয় তাহলে গোটা মাথাটাকে কি কেটে বাদ দিয়ে দেওয়া হবে, ফলে যদি কিছু গন্ডগোল হয়ে থাকে তাদেরকে বাদ দিয়ে বাকিদেরকে নিয়োগে রাখা হোক, না হলে কি করে চলবে স্কুল, কি করে চলবে, প্রধান শিক্ষক কি করে আমরা বাঁচবো, সিনিয়রিটি থেকে বাঁচতে হয়। তো মাথা ব্যথা হলে মাথার ব্যথার সারাই করতে হবে, কিন্তু গোটা মাথাটাকে কেন বাদ দিতে হয়, মানে যে টোটাল যে প্যানেলটাকে বাতিল করা হয়েছে সেটা না করে যারা যোগ্য তাদেরকে চাকরিতে বহাল করা হোক, না হলে স্কুল চলবে না বা আমরা আগামী দিনে সমস্যায় পড়বো, হেডমাস্টার নিয়োগ ইত্যাদি ব্যাপারে। কি ভদ্র ভাবুন, এই ভদ্রতা ছিল কলকাতা হাইকোর্টের ব্যাপারে। দিদিমণি কি 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 বলছিলেন, যদি কিছু ভুল হয়ে থাকে বলুন, ভুলটা আমরা শুধরে নেব, তার জন্য এত লোকের চাকরি চলে যাবে, বলুন না কিছু ভুলটা শুধরে নেব। এমন রাগ ধরে না এই কথাগুলো শুনলে দর্শক, কি বলবো। আজকে এতগুলো স্বীকার করতে হচ্ছে, 7,000, এটাও কিন্তু কম সংখ্যা নয়, সংখ্যা আরো বৃদ্ধি পাওয়ার কথা সঠিকভাবে তদন্ত হলে, বা সব ডকুমেন্ট যদি থাকতো আরো সংখ্যাটা বাড়তো, কিন্তু এটাও কম নয়, 7,000 সংখ্যাটা কম নয়, টোটাল অ্যামাউন্ট টাকার অঙ্কটা কম হবে না। এটাকে বলছেন ভুল, এটা ভুল। এসএসসি সুপারিশ করছে, এটা নিয়োগ হয়ে যাচ্ছে, মধ্যশিক্ষা পর্ষদ নিয়োগ করেছে, এসএসসি সুপারিশের লেটার নাই, কি করা হয় সেটা নিশ্চয়ই ভুয়ো কিছু ভাবে করা হয়েছে, এটা ভুল। ভুয়ো ডকুমেন্ট করে ইত্যাদি করে নিয়োগ করা হয়েছে, এটা ভুল না, এটা ক্রাইম, এর শাস্তি হবে। আমাকে ক্ষমা করে দিন, ভুল করা মানুষের অধিকার। দর্শক আমি একটা কথা বলবো, এই যে ঘটনার জেরে হয়তো অনেকে চাকরিচ্যুত হচ্ছেন, যোগ্যরাও সমস্যায় পড়ছেন, তারাও ভুগছেন, বা অনেকে টাকা দিয়েছেন বা টাকা দিতে বাধ্য হয়েছেন, তারা আজকে সমস্যায় পড়ে গেছেন, আমি কিছু কিছু কেস শুনছি, তাদেরও দিকগুলো খুব চিন্তার, তাদের কাহিনীগুলো শুনলেও আপনাদের অনেকের হয়তো কষ্ট লাগবে। তো সেই জন্য যেটা বলতে চাইছি যে যারা এটাকে মানে একটা সিস্টেমের মাধ্যমে করাপশনের মানে একটা চক্র ফাঁদ তৈরি করলেন, তাদেরকে আগে জেলে, সবাইকে জেলে ভর্তি করা উচিত, সবাইকে। এই এত লোককে শাস্তি দেওয়ার থেকে এই কয়েকজন মাথা রয়েছে তাদেরকে আগে সবার আগে ঢুকিয়ে দিতে হবে, জেলের ভেতরে ঢুকিয়ে দিতে হবে, যারা এখনো ডিপেন্ড করার চেষ্টা করছেন। তাদের জন্যই তো আজকে এতগুলো পরিবার সমস্যার মধ্যে পড়েছে, একমাত্র তাদের জন্য। তো যদি এখানে পয়সা দিয়ে চাকরির সিস্টেম না থাকতো, কোথায় পয়সা দিতেন? এই যে যারা অযোগ্য, যাদেরকে বলা হচ্ছে অযোগ্য চাকরি পেয়েছেন, তারা কোথায় পয়সা দিতেন যদি সিস্টেমটা না চালু থাকতো? তাহলে যারা সিস্টেমটা চালু করেছেন তাদেরকে তো সবার আগে জেলেতে ঢোকানো হবে। এনারা তো ফাঁদে পড়ে গেছেন, এনারা তো শিকার হয়ে গেছেন। হ্যাঁ, এনারা অন্যায় করেছেন, ঘুষ দিয়ে চাকরি করা ঠিক নয়, কিন্তু এনারা তো ফাঁদে পড়ে গেছেন। অনেকে তো বলছেন না হলে তো চাকরিটা হচ্ছিল না, আমার আগের লোক চাকরি পেয়ে যাচ্ছিলেন নামজাম করে, তো আমিও দেখলাম মায়ের সোনা দানা বিক্রি করে, জমি একটা 1 বিঘা বিক্রি করে যদি টাকা দিয়ে যদি চাকরিটা হয়ে যায় তো করলাম, বা আমার বাবাও সেটা করলেন, নাহলে আমার হচ্ছিল না। অনেকে আছেন তারা, তাদের যাদেরকে অযোগ্য বলা হচ্ছে, তারা কিন্তু সত্যি অনেকে মেধাবী, কিন্তু পরের দিকে র্যাঙ্ক ছিল, আগের লোক চাকরি পেয়ে যাচ্ছিল, করতে বাধ্য হয়েছেন, র্যাঙ্ক জাম করে তারা চাকরি করতে বাধ্য হয়েছেন। এটাও অন্যায়, এটাকে কোনো মান্যতা দিই না, ওনাদের প্রতি আমার বিরাট সিম্পাথি, তার সেটা নয়, কিন্তু যদি টোটাল সিস্টেমটা চলে আসে করাপশনের মধ্যে, তো তার মূল দায়টা কার? তাদের তো আগে শাস্তি দিতে হবে। যারা এখন ফুটানি মারছেন রাস্তায় খুব বলে, এখন ন্যাকামি করছেন, এসএসসি করেছে, আমি কি সব দিকটা দেখতে পারি? শুনছেন না ন্যাকাম কথাগুলো? আমি কি সবটা দেখি? ওরে বাবারে, কি নেকু! এদেরকে আগে জল বিছুটি দিয়ে ঘষতে ঘষতে জেলবন্দি করে দেওয়া উচিত। এদের বাইরের আলো দেখার কোনো এদের কোনো অধিকার নেই। মেজাজ আউট হয়ে যাচ্ছে দর্শক কথাগুলো বলতে বলতে। এবং সব থেকে আজকে কি হয়েছে জানেন, প্রথম দিকটাতে কোনটাতে বেশি জোর ছিল? বেশি জোর ছিল মন্ত্রিসভাকে সিবিআই তদন্তের আওতা থেকে বের করতে হবে, বেশি জোর ছিল। আজকে অনেকক্ষণ ধরে
কেন মন্ত্রিসভাকে সিবিআই তদন্তের আওতায় আনা হলো? মন্ত্রিসভা হ্যাঁ একটা সিদ্ধান্ত হয়তো নিয়েছিল অতিরিক্ত পদ তৈরি করে চাকরিতে অন্যদেরকে নিয়োগ করার বা চোরদের চাকরি বাঁচানোর, কিন্তু সেটা তো সিদ্ধান্ত হয়েছিল, সেটা তো কার্যকর হয়নি। তাহলে কেন সেটাকে সিবিআই তদন্তের আওতাতে আনা হয়েছে? সিবিআই তো আগেই তদন্ত ক্লোজ করে দিয়েছিল এই দুর্নীতির বিষয়ে, আবার কেন সিবিআই কে ওপেন করা হচ্ছে এই বিষয়ে? যদি এই রকম হয় তাহলে এই মন্ত্রিসভার মধ্যে মানে তো সবাই সরকার টরকার সব তো রয়েছে, তার মধ্যে তো আইন সেকশনটাও রয়েছে, অ্যাডভোকেট জেনারেল রয়েছেন, তাহলে সবাইকে কি ধরে নেওয়া হবে নাকি? এরকম করলে কি করে সরকারটা চলবে? সুতরাং এটা কেন হবে? বাপ রে বাপ, বলছেন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কার্যকরী হয়নি। আচ্ছা দর্শক, আপনারা তো সব খবরটাও দেখেন মাঝে মধ্যে, এরকম খবর কি আপনাদের কখনো চোখে পড়েছে বা পড়েনি কি আপনাদের, যে ডাকাতি করার মানে ষড়যন্ত্র হচ্ছিল বা ডাকাতি করার উদ্দেশ্যে একটি জায়গাতে জড়ো হয়েছিল, তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ? শুনেছেন খবর? শোনেননি? আমি তো কতবার করেছি খবর, অনেক আগে থেকে। আচ্ছা, তারা তো ডাকাতি তো করতে যায়নি, মানে করে ফেলেনি, ডাকাতি করার জন্য তারা কোন একটা জায়গাতে জড়ো হয়েছিল, এরকম পুলিশই দেখবেন এখন বক্তব্য দিয়ে থাকে, জড়ো হয়েছিল বা প্ল্যান করছিল, সেই জন্য তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আচ্ছা, কেন তাদেরকে গ্রেফতার করা হবে? তা তো ডাকাতি করেনি, তারা তো বলবে আমরা ডাকাতি করিনি, প্ল্যান করছিলাম, জড়ো হয়েছিলাম, তো কি হয়েছে, আমরা ডাকাতি করেছি? তখন কি পুলিশ তাদেরকে ছেড়ে দেয়? দর্শক, ছেড়ে দেয়? ডাকাতি করার জন্য এক জায়গায় জড়ো হওয়াতে পেয়েছে, ছেড়ে দেয় দর্শক? তাহলে এখানে কেন এরকম কথা বলছেন যে আমরা সিদ্ধান্ত নিয়েছি কিন্তু আমরা তো এটা কার্যকরী করিনি? আরে কার্যকরী করেননি তো কলকাতা হাইকোর্ট থাপ্পড়টা মানলো বলে, কলকাতা হাইকোর্ট তো থাপ্পড়টা মানলো বলে, জাস্টিস তখন জাস্টিস ছিলেন গাঙ্গুলি, তিনি থাপ্পড়টা মানলেন বলে তো চুপ করে পিছিয়ে পড়ে সরে গেলেন। উনি তো বলেছিলেন যে কারা এই সিদ্ধান্ত নিয়েছেন তাদের বিরুদ্ধে তদন্ত করা উচিত, উনি তো বলেছিলেন, তারপর তো গুড়িগুড়িয়ে পালালেন। এখন বলছেন কার্যকর তো করিনি। কার্যকর না করা আর কার্যকর করার জন্য উদ্যোগ নেওয়া, অন্যায় করার জন্য উদ্যোগ নেওয়া, সেটা তো অন্যায়, তো তদন্ত হবে না? তদন্ত হবে না? চারিদিকে চোর চোট্টামি আর শুধু নিজেদেরকে বাঁচানোর জন্য এসব চলছে। একজন এমএলএ বলেছেন না, কত হাজার, 70,000 না 59,000 চাকরি বাতিল হবে, যদি সব ডিপার্টমেন্টকে এইভাবে তদন্ত করা হয় না, ওই সংখ্যা না, যত নিয়োগ হয়েছে এই সরকারের আমলে, দেখবেন কত হাজার চাকরি বাতিলের তালিকাতে চলে আসবে। দেখবেন টোটালটাই তো দুর্নীতির উপরে দাঁড়িয়ে রয়েছে এই সরকারটা, আর দুর্নীতি এবং চোরদেরকে বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রী নিজে সওয়াল করে যাচ্ছেন, সেটা সব থেকে বড় দুর্ভাগ্যের। তো তাহলে এই মুখ্যমন্ত্রীকে মানুষজন কি বলবেন? চোরদেরকে বাঁচানোর জন্য আপনি এরকম বলছেন, এত গলার আওয়াজ দেখাচ্ছেন, তো আপনাকে তাহলে কি বলবেন মানুষজন? দর্শক কি বলবেন? বলুন যা বলার কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।